আলীবর্দী খান বাংলার মসনদে বসেছিলেন অনেক ভ্রুকুটির মধ্যে। নবাবের সমালোচনা করা অভিজাত মহলে তখন প্রচলিত ঘটনা, কিন্তু নবাবের কর্তৃত্ব একেবারে অস্বীকার করে তার জায়গায় নতুন নবাবের আগমনকে সবাই মোটেই সহজভাবে নেয়নি। গোটা মুর্শিদাবাদ জুড়ে তখন গুঞ্জন চলছে নতুন নবাবকে নিয়ে। অবশ্যই জগৎ শেঠ ফতেহ চাঁদ, আলম চাঁদ এবং সৈয়দ আহমেদ সেই আলোচনার অন্যতম চরিত্র। এই গদ্দারি তাদের ধর্মে সইবে কিনা তা নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন স্তরের মানুষ বিশেষভাবে চিন্তিত। কিন্তু সময় বড় অদ্ভুত জিনিস, সে তার নিজের হিসেবকে ঠিক কিভাবে উল্টে পাল্টে দেখবে সে বিষয়ে কোনো ধারণা করার ক্ষমতা তখনও মানুষের হয়নি, বা হয়তো কোনো কালই হবে না। আলীবর্দী খান দক্ষ প্রশাসক। এতদিন বিহারের দেওয়ানি এবং ফৌজদারি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে সামলে এসেছেন। এই টালমাটাল পরিস্থিতিতে পাওয়া মসনদ যে তিনি দ্রুত সামলে নেবেন সে বিশ্বাস তার সকল নিকটজনেরই ছিল। 1740 সালে ক্ষমতায় আসার পর থেকে যাবতীয় সম্ভাবনা সেই দিকেই এগোচ্ছিল। ফৌজকে ঢেলে সাজানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে শুরু করে দিয়েছিলেন বাংলাদেশের নতুন নবাব। মুর্শিদাবাদ শহর এবং গোটা বাংলা প্রদেশের বিভিন্ন প্রান্তে ফৌজদারি আইন এবং রাজস্ব আদায় সংক্রান্ত নানা বিষয়ে দক্ষতার সঙ্গে সংস্কার করছিলেন আলীবর্দী। বাংলার আপামর মানুষ ক্রমশ তাদের নতুন নবাবকে মেনে নিচ্ছিল। মাত্র কয়েকদিন আগের রক্তরাঙা গদ্দারির ইতিহাস তারা খুব সহজেই ভুলে যাচ্ছিল। সাধারণ মানুষ বোধহয় চিরকালই এরকম। রাজা বাদশার আসা যাওয়া নিয়ে তারা কোনোদিনই খুব বেশি মাথা ঘামায় না। নিজের রুটি রুজিটুকু জোগাড় হলেই বাকি যাবতীয় যন্ত্রণা তারা ভুলে যেতে পারে খুব সহজেই। আলীবর্দীর নবাবিতে প্রথম আঘাত এলো তার মসনদে বসার 2 বছরের মধ্যে, এবং এই আঘাত শুধু নবাব নয়, গোটা বাংলাদেশের ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়ে গেল। তবু মানুষ বড় অদ্ভুত জীব, তার গভীরতম যন্ত্রণাকে সঙ্গে নিয়েই সে ঘর করে। ভয়ঙ্কর আঘাতকে স্বাভাবিকতার সঙ্গে মানিয়ে নেয়। বাংলাদেশের এই ঘোর দুর্দিনের অন্তর থেকে উঠে এসেছিল এক অদ্ভুত ছড়া। আবহমান কাল ধরে বাঙালি যে ছড়ার সুরে তার সন্তানকে ঘুম পাড়িয়ে আসে, সেই সুরে আদতে লেগে রয়েছে এই সময়ের অশ্রুজল। ঠিকই ধরেছেন, সেই ছড়াটা হলো খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। মারাঠা দস্যুরা বাংলা আক্রমণ করতে শুরু করে 1742 সাল থেকে। প্রায় দীর্ঘ 10 বছর ধরে এই আক্রমণ চলেছিল ধারাবাহিকভাবে। এই সময়ের ইতিহাস রক্তের রঙে লাল। এখানে কান পাতলেই এখনো অস্ফুটে গোঙানির শব্দ শোনা যাবে। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে মারাঠা দস্যুর দল হিন্দুস্তান উজিয়ে আক্রমণ করত বাংলাদেশকে। সেই আক্রমণের লক্ষ্য কখনো আলাদা করে কিছু ছিল না। হিংস্র মারাঠারা হাতের সামনে যা পেত তাতেই তাদের ধ্বংসের ছাপ ফেলে যেত নির্দ্বিধায়। শিশু, নারী, বৃদ্ধ কেউ বাদ যায় না তাদের তলোয়ারের কোপ থেকে। অসংখ্য খুন, ধর্ষণ, লুটতরাজের সেই হিসেব বোধ করে ইতিহাসও মনে রাখেনি। কত গৃহস্থ ঘর উজাড় হয়ে গেছিল এই সময়। কত সাধারণ মানুষ অসহায় হয়ে সামান্য আশ্রয়টুকু খুঁজে বেড়াচ্ছিল গোটা বাংলাদেশ জুড়ে। তার ইয়ত্তা নেই। তবে আমাদের গল্পের নায়ক তো নবাব আলীবর্দী খান নন। তিনি এই সময়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন ঠিকই, প্রতি বছর নিজের নবাবিকে সুরক্ষিত করার চিন্তায় তার নাজেহাল অবস্থা। ষড়যন্ত্রের দিনগুলোতে আলীবর্দী আন্দাজ করতে পারেননি এরকম একটা কাঁটার সিংহাসন তার জন্য অপেক্ষা করছে। গ্রামগঞ্জে লুটতরাজের পর মারাঠা দস্যুর দলের দৃষ্টি পড়ে ধন্যাঢ্য মুর্শিদাবাদের ওপর। মুর্শিদাবাদ শহর তখন রইস আদমির জাঁকজমকে ছেয়ে গেছে। জগৎ শেঠের বাড়ি হয়ে ওঠে মারাঠা দস্যু দলের অন্যতম প্রধান লক্ষ্য। দীর্ঘদিন জগৎ শেঠ মুর্শিদাবাদ থেকে পালিয়ে বেঁচেছিল এবং জগৎ শেঠের সাথে সাথেই নবাবীর ধনলক্ষ্মীও অন্যত্র পাড়ি দেয়।
এই সমস্ত সামলে মারাঠা আক্রমণ প্রতিহত করে নবাবীর বাণিজ্য, তার জৌলুস আবার ফিরিয়ে আনতে নবাব আলীবর্দী খান কোনো কসুর ছাড়েননি। তার ফলও পেয়েছিলেন তিনি। বাংলার নবাবীর ইতিহাসে মুর্শিদ কুলি খানের পরেই ইতিহাস তাকে স্মরণ করে। সাফল্যের মাপকাঠিতে তিনি সমসময়ের যে কোনো নবাব বাদশাকে টেক্কা দিতে পারেন। কিন্তু ওই যে বললাম, আলীবর্দী খান আমাদের গল্পের নায়ক নন, তাই তাঁর খুঁটিনাটি থেকে আমরা একটু সরে আসব তাঁরই এক বিশ্বস্ত কর্মচারীর কাছে, যে কর্মচারীকে আপনারা বহুবই চেনেন, আমাদের গল্পের নায়ক তৌফিক। কিন্তু মারাঠা আক্রমণের রক্ত প্লাবন তাকে ঠিক ছুঁতে পারছে না। তৌফিকের জীবনটা গিরিয়ার জঙ্গের পর থেকে হুহু করে পাল্টে গেছে। আসুন সেই পরিবর্তনে একটু উঁকি মেরে দেখি। तुम तो बिल्कुल अकेले हो गए, अब जिंदगी में क्या करोगे, कुछ सोचा है? গিরিয়ার প্রান্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় ফেরার পর বাংলার নতুন নবাব আলীবর্দী খান প্রথম কথা বলেছিলেন এক অখ্যাত যুবার সাথে। তৌফিক তার জীবনটাকে এই উচ্চতায় কখনো কল্পনা করতে পারেনি। মাত্র কদিন আগেই এক অচেনা লোক এসে তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছিল। সে বুঝতেই পারছিল না আদতে কি হচ্ছে তার সঙ্গে। জীবন ধারণের মোটামুটি সব কৌশলগুলো লিখে নিলেও ঘোড়া ছোটানোটা শেখা হয়ে ওঠেনি তার। ওই অচেনা লোকটা ঘোড়ায় করে ওকে একটা অচেনা জায়গায় নিয়ে আসে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় নাঈম সাহেবের অদ্ভুত শূন্য দৃষ্টিটা শুলের মতো গেঁথে গিয়েছিল তৌফিকের বুকে। বাকি আর কিছু অনুভব করতে পারছিল না সে। অচেনা জায়গায় অজস্র অচেনা লোকের মাঝে শুধু একটা চেনা মুখ খুঁজে পেয়েছিল সে, আলীবর্দী খান। সেখান থেকে চোখের সামনে আর এক পালা বদলের নাটক প্রত্যক্ষ করে নবাবের শোভাযাত্রায় মুর্শিদাবাদে ফিরল তৌফিক। ষষ্ঠ ইন্দ্রিয় তৌফিককে বলে দিচ্ছে সেদিন সরফরাজ খানের সামনে একটা সত্যি ঘটনা বলার ফলে তার জীবনের একটা হিল্লে হয়ে গেল। নবাব আলীবর্দী খানের প্রশ্নের মানে প্রথমে বুঝতে পারেনি তৌফিক। একা তো সে নয়, কিছুক্ষণ ইতস্তত করে সে কথাই জানিয়েছিল। জাহাপানা খেলে মতলব খালাজান তো এখনো আছেন। তৌফিকের কাঁধে হাত রেখেছিলেন নতুন নবাব আলীবর্দী খান। বেটা, খুশিয়া और দুঃখ কখনো কখনো এক সাথ আসে। গোটা বাংলায় তুমি খুশির বান এনেছো, লেকিন তোমার খালাজান সেই খুশি দেখার জন্য রইলেন না। তিনি ধার্মিক মানুষ। এই তিওহারের দিনে আল্লাহ তাকে ডেকে নিলেন নিজের কাছে। এই কথা শুনে কোনো প্রতিক্রিয়া হয়নি তৌফিকের মনে। নাঈম সাহেব আর তার সম্পর্ক এতটাই অদ্ভুত দূরত্বে স্থাপিত ছিল যে রোজকার প্রয়োজন বাদ দিলে তা কোনো অনুভূতিকে স্পর্শ করতে পারে না। কিছুক্ষণ ভবিষ্যৎ আলোচনার পর নবাব আলীবর্দী খান সাক্ষাৎ ভবিষ্যৎকে মেলে ধরেছিলেন তৌফিকের সামনে। নবাবীর খাজনা বিভাগে মোটা মাইনের চাকরি। তৌফিকের না বলার কোনো কারণ ছিল না। সেদিন থেকে তৌফিক মুর্শিদাবাদের এক উঠতি আমির। তার পুরনো বসত ভিটে এই 2 বছরের মাথায় আরো আলিশান হয়ে উঠেছে। নাঈম সাহেব আল্লাহর পায়ে নিবেদিত প্রাণ ছিলেন। অহেতুক বিলাসের দিকে তিনি পারতপক্ষে যেতেন না, কিন্তু তৌফিক মাটির দুনিয়ায় বেশি বিশ্বাস করে। তার মহলে বৈভবের ছোঁয়া লেগেছে প্রত্যেকটা পরতে পরতে। কিন্তু তৌফিকের মন, তার খবর কি? এই মুহূর্তে আমাদের নায়ক তার ঘরের বিশাল বড় আরশির সামনে দাঁড়িয়ে রয়েছে। নিজের প্রতিবিম্বটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করছে। চোখের তলায় সূক্ষ্ম কৌশলে সুরমা পড়েছে তৌফিক। সদ্য গজানো দাড়িতে দিয়েছে মেহেন্দির প্রলেপ। খোদ ফরাসি দেশের সুগন্ধি তেলে নিজেকে খুশবুদার করে তুলেছে সে। কিন্তু হঠাৎ এত সাজগোজের কারণ কি? বাইরের পৃথিবীতে তোলপাড় হয়ে যাচ্ছে, অথচ তৌফিক এমন রূপচর্চায় মেতে রয়েছে কেন? তাম্বাকুর নলে তৃপ্তির টান দিয়ে কেশ বিন্যাস ঠিক করে নিচ্ছে সে।
কিন্তু তৌফিকের গন্তব্য কি? নবাবের দরবার। তার জন্য তো এত সাজগোজের প্রয়োজন পড়ে না। তবে হঠাৎ তৌফিকের স্মিত হাসি পেরিয়ে একটা নাম শোনা গেল। জাদওয়া। এই নামই উচ্চারণ করলো তৌফিক নিজের মনে মনে। কিন্তু কে সে? তার জন্যই এত সাজগোজ আমাদের নায়কের? তাকদীর কি নতুন কোনো খেলার দিকে নিয়ে যাচ্ছে তৌফিককে? তা কি কেবল ইশকের মতো পবিত্র, নাকি রক্তের দাগ তাকেও ছাড় দেবে না?